ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজি প্রায় পর্ব সংখ্যা ৯৯। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে প্রিয়তা, তার পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে পেছনের বিশাল শিকদার বাড়ি। গুমোট আবহাওয়ার চারপাশটা কেমন যেন ভারী হয়ে আছে। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে একদৃষ্টে পুকুর পানে তাকিয়ে আছে প্রিয়তা। পুকুরের কালচে জল একটু পর পর রহস্যর ইঙ্গিতেই নড়ে উঠছে। বাতাসের আর্দ্রতা না থাকায় ভ্যাপসা গরম আর চাপা উৎকণ্ঠায় আশপাশটা আরো অস্বাভাবিক করে তুলছে। আমাকে ডেকেছেন ছোট মামুনি? হ্যাঁ, ছোট উত্তর প্রিয়তার। কণ্ঠের শীতলতা চারপাশে গরম হয়ে যাওয়াই যেন জমিয়ে দেয়। জি বলুন। প্রিয়তা পাশ ফিরে মুখোমুখি হলো রহমান চাচা, সরাসরি তাকিয়ে বৃদ্ধ মানুষটার চোখের দিকে। একদম চুপ করে থাকলো দীর্ঘ কয়েক সেকেন্ড। মুখে সামান্য কোনো অভিব্যক্তি পাল্টালো না। প্রিয় তেমন আজব চাহনি দেখে রহমান চাচা রীতিমতো ভড়কে গেলেন। চাকর হয়ে মালিকের চোখে চোখ মেলানোর বেমানান তার দৃষ্টিতে। এমন দৃঢ়তা তিনি কদাপি করতে চান না। এই ভেবে নিজের মাথাটা সক্রিয়ভাবে নড়ে নিলেন তিনি। কপালে বেয়ে গড়িয়ে পড়ল ঘামের ফোঁটা, ধপ করে খসে পড়ল সিঁড়ির ওপর। এই বাড়ির প্রতিটা সন্তানকে জন্মের পর একটু একটু করে চোখের সামনে বড় হতে দেখেছেন তিনি। সবার নারী নক্ষত্র তার মুখস্থ। তাই বাড়ির সবচেয়ে প্রাণোচ্ছল সদস্যটির এমন ভরাট অভিব্যক্তি তার দৃষ্টিতে ভীষণভাবে অপ্রস্তুত আতঙ্ক করে তোলে। আপনি এই বাড়ির কত বছর কাজ করেন রহমান চাচা? আচানক প্রশ্ন ছুড়ে দিল প্রিয়তা। পুকুরের পানিরে কোথাও যেন মৃদু শব্দ হলো। রহমান আলী মাথা তুললেন নিচে, জবাব দিলেন, জি 45 থেকে 46 বছর আপামনি। আচ্ছা, আপনি তো অনেক বছর ধরে কাজ করছেন আমাদের বাড়িতে, তাহলে আমাদের পরিবারের অন্ধকার অধ্যায়গুলো কি আপনার অজানা? নিশ্চয়ই আমার বাপ চাচা সম্বন্ধে অনেক কিছু জানেন আপনি। কোনো রাগ ঢাক না রেখে সোজাসাপটা প্রশ্ন করলো প্রিয়তা। রমণীর কণ্ঠস্বর অসম্ভব শান্ত, কিন্তু এই শান্ত স্বরের সামনেই মানুষটার হাড় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হঠাৎ করে এমন প্রশ্নে হকচকালেন রহমান আলী। ভয়ার্ত চোখে তাকাতে প্রিয়তার পানে এমন প্রশ্নে হকচকিয়ে গেছেন তিনি কিছুটা। ভয়ার্ত চোখ, এসব কথা বললেন আপনি? আপনার মতো প্রভাবশালী পরিবারের নিকট আমার মতো তুচ্ছ মানুষের জীবনের কোনো মূল্য নেই। আপনারা গরিবের সমাজে কীটপতঙ্গই মনে করেন। এসব প্রভাবশালী মানুষদের নিয়ে আলোচনা করা কি আমার শোভা পায়? আপনি তো জানেন তারা খারাপ। তারপর আপনি কিভাবে তাদের অনুগত? জি আপামনি, তাদের নুন খাইছি চাইলে বেমানি করতে পারবো না। তাহলে এত বড় একটা কথা গোপন করলেন কেন? মানে একদম নাদাম সাজার চেষ্টা করবেন না রহমান চাচা, আপনি সব জানেন। আপনি সেই দিন একমাত্র সাক্ষী। আমায় নিজের চোখে দেখেছেন। কথা বলতে প্রিয়তার মুখোপায় আরো কঠিন হতে লাগলো। প্রিয়তার কথার ধার দেখে রহমান আলী থমথম খেলো। না চাইতেও মুখের অদলে আতঙ্ক স্পষ্ট ফুটে উঠল। আগে প্রিয়তা হলে হয়তো এই সূক্ষ্ম পরিবর্তন তার নজরে পড়তই না, কিন্তু এখন সময় বদলেছে তার আগের মতো আর কিছু নেই। চেহারা আরো থমকে যেতেই গম্ভীর পুরোপুরি বজায় রেখে ফের প্রশ্ন ছুড়ে দিল প্রিয়তা। আপনার চোখ মুখ আপনার নির্দোষ বলছে না রহমান চাচা? আমি আপনাকে ছোট থেকেই দেখেছি, কখনো কাজের লোক মনে করিনি। নিজের আপনি ভেবেছি, পরিবারের একজন ভেবেছি। তাই এখন খুব ভালো মতো জিজ্ঞাসা করছি, কাদের আড়াল করার চেষ্টা করছেন আপনি? সেই দিন কারা এসেছিল বাড়িতে? আতঙ্কে কাঁচুমাচু করে সিঁড়ির রেলিং শক্ত করে আঁকড়ে ধরল রহমান আলী। কোন দিন? ওই দিন যেদিন বড় আব্বু, বড় আম্মু, ভাইয়া, ভাবি কেউ বাসায় ছিল না। 13ই আগস্ট পুরো বাড়ি ফাঁকা, থমথমে। সব কাজের লোক ছুটিতে, একমাত্র কেয়ারটেকার হিসেবে আপনি একা ছিলেন এইদিকে। আমাদের বাড়িতে কারা এসেছিল, কেন এসেছিল, কি করেছিল, সবটা আপনি জানেন। রহমান আলী ভয় পেলেন, কিন্তু তার চেয়েও বেশি বিস্ময় ভরা দৃষ্টিতে দাঁড়ানো বছর 20-এর এই তরুণী। বলুন চাচা। তার লুকিয়ে থাকতে পারলেন না রহমান আলী। মনের কোণে শুধু এইটুকু বিশ্বাস টিকিয়ে রাখলেন যে মেয়েটা আর যাই করুক তাকে প্রাণে মারবে না। অবশেষে মাথা দুলিয়ে সম্মতি জানালো রহমান। চোরও চোখে চারপাশটা এমন ভাবে দেখে বললেন, জি আপামনি, আপনি ঠিকই জানেন। সেদিন অনেক মানুষ এসেছিল। কতজন? প্রায় 15-20 জন তো হবেই। সেদিন এত অচেনা মানুষ হুট করে একসঙ্গে দেখে আমি অবাক হই। সবাই অচেনা ছিল? ভয়ঙ্কর শীতল কণ্ঠে প্রশ্ন ছড়ে প্রিয়তা। রহমান আলী পুরোপুরি চুপ হয়ে যায়। তার কপালে বেয়ে লবণাক্ত জলের স্রোত। তিনি ভরত চোখ তুলে তাকায় একবার প্রিয়তার দিকে। মেয়েটার চোখে শান্ত, সেই শান্ত গভীরে রহমান চাচা জবাব দিলেন, সবাই অপরিচিত ছিল না আপামনি, কয়েকজনকে চিনতাম। কজনকে?
দুজন। ওই 15 জন সকলে কি ডুবুরি ছিল, তাই না চাচা? জি আপামনি, তারা প্রত্যেকে দক্ষ ডুবুরি ছিল। এসে এই পুকুরে ঝাঁপিয়েছিল, পুরো পুকুরে তোলপাড় চালিয়ে খুঁজেছিল প্রায় ঘন্টা 4। অতঃপর কি যেন একটা ভারী জিনিস তারা পেয়েছিল, ওই দুজন ব্যতীত। আর এমন কেউ ছিল যাকে আপনি চেনেন না আপামনি? তবে 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 কি? তবে ওই দুজনের সাথে আরো একজন ছিল যে ডুবুরি ছিল না, বড় পদের কেউ একজন হবে। আচ্ছা, ওই দুইজন, সেই দুইজন যারা আমাদের বাড়ির নতুন বন্ধু, নতুন সদস্য। রহমান আলী কথা বাড়াতে পারলেন না, শুধু ওপর নিচে মাথা দুলিয়ে সায় জানালেন। মুহূর্তের মধ্যেই প্রিয়তার চোখের মণিতে দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো, ঘাড় আর কপালের রগগুলো ফুলে উঠলো। আপনি চুপ ছিলেন কেন? আমাকে ওই আপামনি হুমকি দিয়েছিল, আমি যদি কাউকে কিছুটি বলি, মুখ ফুটে বলি, তাহলে আমাকে পাকাপাকি অন্ধ করে দিবে। আপনি জান চাচা, রহমত হয়তো আর কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু প্রিয়তার এই ভয়ঙ্কর রূপ দেখে সাহস পেলেন না। শিকদার বাড়ির পরিবেশ গুমট, থমথমে, কোনায় কোনায় জমে আছে ভুতুরে নীরবতা। বাড়িটা আর আগের মতো প্রাণোচ্ছল নেই, আগের মতো আর বাচ্চাদের উল্লাস শব্দ নেই, বাড়ির কোনো কোনো কোণা থেকে হাসির ঝঙ্কার শোনা যায় না। যেন কোনো পিচাসর অভিশপ্ত লেগেছে শুধু কান্নার হাহাকার। বিছানার এক কোণে বসে গুটিসুটি মেরে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অনন্যা বেগম। দীর্ঘ 35 বছরের সংসার জীবনে যেন এক মৃতপ্রায় গাছের শিকড়ের মতোই জীবনযাপন, কোনো ভালোবাসা ছাড়া, চল পানি ছাড়া, জোর জবরদস্তি মাটিতে পড়ে আছে এমন। অথচ গাছটা কবে মরে গেছে। গুনগুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অনন্যা বেগম, চিৎকার দিয়ে কাঁদার চেষ্টা করেছেন যেন এটাই হয় জীবনের শেষ কানা। হঠাৎই দরজায় ঝনঝন আওয়াজ হয়, সাথে হঠাৎই চুপ হয়ে যায় অনন্যা বেগম। দুহাতে চোখের পানি মুছে নেয়। সাজিদ শিকদার অপ্রস্তুত ভঙ্গিতে ঘরের মাঝখানে এসে দাঁড়ায়, লজ্জা জড়তার অপরাধবোধের শিকলে তিনি অনন্যা বেগমের মুখোমুখি হতে পারে না, চোখে চোখ রাখতেই পারে না। বিধায় কথিত স্ত্রী নামক মানুষটাকে এড়িয়ে চলে যথাসম্ভব। মানুষটার বিবেক হচ্ছে মনের আয়না, সেই আয়নায় তো কবে ঝাপসা হয়ে গেছে, তাই অপরাধ বোধে ঢাকতে পালিয়ে বেড়ায় বেশিরভাগ ক্ষেত্র। স্ত্রী হলেও তার সাথে শেষ কবে স্ত্রীর মতো থাকা হয়েছে মনে পড়ে না তার। হবে হয়তো বছর 20 আগে। সাজিদ শিকদার মাথা তুলে বিছানার দিকে তাকালেন। অনন্যা বেগম শাড়ির আঁচলটা গায়ে ভালো মতো জড়িয়ে নিতেই সাজিদ শিকদারের সম্মুখে দাঁড়ালেন। উনার শরীরের প্রতিক্রিয়া এমন যেন কোনো পরপুরুষের সম্মুখে দাঁড়িয়েছেন। সাজিদ শিকদার সামনে দাঁড়ানো অসম্ভব মায়াবী চরম লাবণ্যময়ী নারীটিকে লক্ষ্য করতেই পারলেন না। তার রূপ সৌর রশ্মির মতোই তেজস্বী দীপ্তমান। বেশিক্ষণ চেয়ে থাকলে চোখের মনি ঝলসে যাবে সেই সম্ভাবনা থাকে। আরো একটি সমস্যা, বেশিক্ষণ পুরো চরম দ্বিধা হতে পারে, মায়া লাগতে শুরু করতে পারে। মায়া যে বড্ড বেহায় অনুভূতি, মায়ার ছলনায় পড়ে বহুবার পথভ্রষ্ট হয়েছেন তিনি। বয়সে 40 পেরিয়েছে, কিন্তু চেহারা লাবণে এখনো উপচে পড়া, যেন বয়সটা আটকে 32 কি 33-এর কোঠায়। আসসালামু আলাইকুম, ধীরে সালাম দিলেন অনন্যা বেগম। মৃদু আজে আচ্ছন্ন হলেন সাজিদ শিকদার। এই বুড়ো বয়সে এসেও নিজের এমন বেহায়া সমাজের জন্য লজ্জিত হলেন তিনি। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবে অনন্যা? বাড়ি থেকে নিঃশব্দে শক্ত শোনার চেষ্টা করলো রমণী। ভেতরে হুড়হুড় করে যাচ্ছে ভেতরটা, দেহের রন্ধে রন্ধে চরম পীড়া অনুভূত হচ্ছে। না চাইতেও চোখ দুটো ভরে আসে অনন্যা বেগমের। টলটলে অক্ষিপুটে তুলে তাকায় সাজিদ শিকদারের চোখের পানে। সাজিদ শিকদার বুকের খুব গভীর থেকে মোচড় দেয় কিছু একটা। সামাজিক দূরত্ব বজায় রেখে ধীর সুস্থে বলেন, হ্যাঁ বলবো, বলেই ডেকেছি। অনেক তো হলো, এবার সমাধানের পালা। কিসের সমাধান? সাজিদ শিকদার প্রশ্ন ভরা চোখে তাকালেন। হ্যাঁ, সেই সমাধান যেটা ঝুলে আছে বিগত 34 বছর ধরে। আমি এতই হতভাগা জানেন, নিজের জন্য প্রতিবাদের সাহসটুকু জোগাড় করতে পারলাম না জীবনে। কি করবো বলেন? প্রতিবাদের ভাষা আমার জানা ছিল না। বাবা মায়ের খুব বাধ্য সন্তান ছিলাম। বিশ্বাস করুন, আমার আপনার ওরকম দৃষ্টি কোনোদিনই ছিল না। আমি তো সবসময় আপনাকে আমার বড় দুই বোনের দেবর বলেই জানতাম, বড় ভাইয়ের মতো সম্মান করতাম। কিন্তু একদিন স্কুল থেকে ফিরে জানতে পারি আমার বিয়ে, তাও আবার বড় আপার দেবরের সাথে। কোন দেবর জানতাম না, ইচ্ছে করেনি জানার। জানেন আমার বিয়ে, অথচ কেউ একটা বারের জন্য আমাকে জানাতে চাইনি এই বিয়েতে আমি রাজি কিনা, এই বিয়ে আমি করব কিনা, আমার কোনো পছন্দ আছে কিনা। শুধু বললো আজ তোর বিয়ে, ব্যাস। সেদিন থেকে আমার ভাগ্য বদলে গেল। আমি কোন দিন জমিদার বাড়ির বউ হতে চাইনি, এত টাকা পয়সা তো বিলাসিতা কিছু চাইনি, তবুও ভারী ভারী
শাড়ি গহনা জড়িয়ে আমাকে পাঠিয়ে দিল আপনার সংসারে। খুব কষ্ট পেয়েছিলাম জানেন। মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম একজনকে, সেও খুব ভালোবাসতো, কিন্তু বাবার পছন্দ হলো না। তার পছন্দ হলো আপনাকে। আপনার বাবা ভাইয়েরা ঠিক সেই সময় বিয়ের প্রস্তাব দিয়েছিল। ব্যাস, প্রেমিকের কাছ থেকে উত্থাপিত পেলাম লোভী বিশ্বাসঘাতক আর কত কি। খুব ভালোবাসতো। বিয়ের পর বহু বছর আমার পিছু ঘুরেছে আর মিনতি করেছে একটিবার তার কাছে চলে যাওয়ার জন্য, কিন্তু হলো ছেলে মেয়ে। তখন বলেছে আমার সন্তানদের নিজের সন্তানের মতো দেখবে, তাদের নিয়ে চলে যেতে। কিন্তু আমি পারিনি, নিচু মানসিকতা ছিল তো। ভাবতাম মেয়েদের বিয়ে বুঝি এভাবেই হয়। আর আমি সত্যি আমার লোভী অতীতকে পিষে ফেললাম মুহূর্তেই, বিয়ে নামক এক শব্দের মাধ্যমে। কিন্তু বিয়ের প্রথম রাতে বুঝলাম স্বামীর সুখ বুঝি আমার ভাগ্যে নেই। তবুও একটা পুরাতন আসবাবপত্রের মতো পড়েছিলাম এই ঘরের এক কোণে। অথচ আপনি আমাকে একটিবারের জন্য বলেননি আপনি অন্যত্র বিবাহিত, শুধু উপেক্ষা করে গেলেন। কেবল মাঝে মাঝে হয়ে যেতেন, অনেক ভালোবাসা দিতেন, পুরুষত্বের অধিকার মিটিয়ে নিতেন, তারপর আবার যেই সেই। এভাবেই চললো 12 থেকে 14 বছর। তারপর আপনি পাকাপাকি পর হয়ে গেলেন, আর আমি পড়ে রইলাম আগের মতো। অযত্নে ফেলে রাখা জিনিসের ওপর যেমন ধুলো জমে যায়, আমারও তেমন অবস্থা হলো। আমি জানতাম আপনি আমাকে ভালোবাসেন না, তবুও মায়ে পড়েছিলেন। একটা সময় ভালোবেসে ফেলেছিলাম, ওই কথাটা না। মেয়ে মানুষের অতীত থাকতে নেই। আমার অতীত আমি বক্স বন্দি করে ফেলে দিয়েছিলাম। তবু আপনার সংসার করে গেছি, স্ত্রী তো হলাম, কিন্তু ঘরণী হতে পারিনি। বহু বছর পেরিয়ে গেল। তারপর একদিন জানালাম আমার একজন বিবাহিত পুরুষের সাথে বিয়ে হয়েছিল। সে কখনো আমাকে ভালোবাসেনি, অন্য নারীতে মগ্ন। সে আমি অতীত, তৃতীয় পার্সন মানুষের জীবনে হয়ে গেছি। মাথা নিচু হয়ে গেল সাজিদ শিকদারের। অনন্যা, থাক শিকদার সাহেব, আজ আর নয়। বললাম 34 বছর হাতে গুনে কয়েকবার সংসার হয়েছে আমাদের। আমি সমাজের স্বীকৃতি পেয়েছি, কিন্তু স্বামীর ভালোবাসা পাইনি। এই বয়সে সে আর চাই না। এখন শুধু আপনি শেষ একটা উপকার করুন। আমাকে আপনার ওপরে কোনো অভিযোগ নেই, আমি আপনাকে ঘৃণা করি না। কি বলুন তো, আপনার প্রতি আমার কোনো অনুভূতি আসে না। আমি 3 সন্তানের জন্য আপনার কাছে কৃতজ্ঞ, তবে আপনার সম্পর্কে ভার আমি আর বইতে পারছি না। মানে মানে আমি মুক্তি চাই এই সংসার থেকে, এই সংসার খেলা থেকে আমার মুক্তি চাই। আই ওয়ান্ট ডিভোর্স। চমকে উঠলেন সাজিদ শিকদার। ডিভোর্স শব্দটা মনের কোথাও যেন বেশ আঘাত করলো। তবে একটিবারের জন্য দ্বিমত করলেন না তিনি, বরং এত বছরের পর অনন্যা নিজে বেছে নিয়েছে আনন্দের দিক, তো থাক। মাথা তুলে সম্মতি জানালেন সাজিদ শিকদার। পেপারস রেডি করাই ছিল। অনন্যা বেগম কোর্স পেপারটা বাড়িয়ে দিলেন সাজিদ শিকদারের হাতে। অতঃপর আরেকটা বিষাক্ত সম্পর্কের ইতি। বাতাসে বইছে শোষ শব্দ, আর জানালার কাছে বৃষ্টি ফোঁটা আছড়ে পড়ার উন্মাদনা পরিবেশটা সজীব ও মোহনীয় করে তুলেছে। ঘরের ফিকল এলইডি লাইট মৃদু কাঁপছে। কুলিং ফ্যানের একটানা ঘাস ঘাস শব্দের মাঝে ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ গেঁথে ইরফান শুধু তাকিয়ে নেই, অসুর নিধনের উপযুক্ত বান প্রস্তুত করছে। ল্যাপটপের পাশে ফোন স্পিকারে ভেসে উঠছে এক উগ্রসী নারী কণ্ঠ। আমি সব ফাইলগুলো আপনাকে মেল করে দিয়েছি। আমি কি নিজের কর্তব্যে ঠিকঠাক পালন করতে পেরেছি সিনিয়র ইনচার্জ? নারী কণ্ঠে ক্ষিপ্ততা স্পষ্ট, কিন্তু আন্ডারে থাকা ট্যালেন্ট অফিসারের এমন স্বচ্ছ ধৈর্য হতশায়ী হলো ইরফান। কমন প্রিয়স্মিতা, এভাবে বলছো কেন? ইটস ইউর রেসপন্সিবিলিটি টু ডু দিস। প্লিজ বি প্রফেশনাল। প্রফেশনাল বলেই তো দাঁতের দাঁত চেপে সব সহ্য করছি। তোমাকে আরো ধৈর্য ধরতে হবে। সরি। নিজের ভুলটি বুঝতে পারে প্রিয়তা। সিনিয়র অফিসার তিক্ত হতেই সে পুরো ঘেঁটে দিয়েছে। হুম, তুমি আমার বোন বাড়িতে ফ্যামিলি, কিন্তু কর্মক্ষেত্রে আমি তোমার সিনিয়র। আর বুঝোই তো আমাদের কাঁধে বড় বড় দায়িত্ব। আমাদের সব ফোকাস এখন ওদিকটায় রাখা উচিত। এসব ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করা ঠিক হবে না। বুঝতে পেরেছি। সরি এগেন। আপনি সবকিছু রেডি করেন, কালকেই তো বোমটা ব্লাস্ট হবে। অ্যাজ সুন অ্যাজ আ পসিবল। একটা দিনও দেরি করা যাবে না। আর রিস্ক নিতে পারবো না আমরা। এএসআর এর চ্যাপ্টার কালকে ক্লোজ করতে হবে। ফোনের ওপাশে ইরফানের দীর্ঘশ্বাস স্পষ্ট শোনা গেল। আশাবাদী প্রিয়স্মিতা, তবুও আর ইরিটেশন হচ্ছে। মনে হচ্ছে এত সহজ হবে না সবটা, কিন্তু একটা তো হবে। কিন্তু আমার লক্ষ্য অটুট থাকতেই হবে। যাই হোক, কালকের বিশ্বাসটুকুর সামনে সত্যিই উন্মোচন করবে।
তুমি কি শঙ্কিত? কেন তুমি শঙ্কিত নও? ক্লান্তিতে কপালে হাত ঠেকালো ইরফান। নিঃশ্বাস হলো ভারী, কয়েক পলক তাকালো প্রিয়স্মিতার দিকে, অতঃপর রহস্যময় কণ্ঠে বলল, না, একদম টেনশন ফ্রি থাকো। আমার কাছে খবর আছে আবরাশিকটা প্রণয় নাকি বেঘরে ঘুমাচ্ছে জীবন শেষের ঘুম। আর একটা কথা ভুলে চলবে না, সবটা প্রুফ কিন্তু আমার আমরা নিজেরাই সংগ্রহ করেছি। ইনফ্যাক্ট প্রণয় শিখতে না চাইলেও তাকে ধরবে না, এক্সপোজ করবে না বাপের সাধ্য কারণেই। এখানে আমাদের ভাগ্যে দুর্দান্ত সহায় ছিল। আর শুদ্ধের যখন বিয়ে হয় তখন প্রণয় শিকদার আমার সত্যটা জানতো না, বিধায় নিজের জীবন বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেছিল। ল্যাপটপে কিবোর্ডে তর্জনী আঙুল ঘষছে ইরফান, গম্ভীর কণ্ঠে বলে, পরিস্থিতি এখন খুবই বিপজ্জনক। জায়গায় জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকার থেকে ন্যায় বিচার পাওয়ার জন্য মিটিং, মিছিল, অনশন, ধর্মঘট, আত্মহত্যা সবকিছুই করছে জনগণ। সরকার জিনিসপত্র ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ, কি বাদ রয়েছে বলো? কিন্তু আমি শুনেছি এএসআর এর পক্ষ থেকে সব 2 নম্বরি বিজনেস এবং ট্রাফিকিং চক্র নাকি টোটালি অফ হয়ে গেছে গত 1 সপ্তাহ ধরে। মাদকের বাজারে প্রভাব পড়েছে ব্যাপক। আর সব অরাজনৈতিক বিজনেস ধীরে ধীরে কোলেপস করছে। চলতে থাকলে তার কোম্পানিও খুব তাড়াতাড়ি ব্যাংক্রাপ্ট হয়ে যাবে। তাতে কি হবে? অতীতের 9 বছরের বিভীষিকা পাল্টে যাবে। 9 বছর ধরে সাধারণ মানুষ যে ক্ষতবিক্ষত হয়েছে তা কি হারিয়ে যাবে? এমনটা হতে পারে না। কানাডা, ইউএস, ইতালি, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, উন্নত বিশ্বের প্রতিটি দেশে যে ওরা যে কথা, যে অপমান বিস্তার করেছে, এক এএসআর গুটিয়ে গেলে সে অন্ধকার বন্ধ হয়ে যাবে। মানুষের মনে যে ক্ষোভ, যে ঘৃণা, সেটা কি মুছে যাবে? যে সকল মানুষ প্রিয়স্মিতা একটা পিছাসন তাকে ছাড়া সাপোর্ট করবে, তারা অন্ধ, নিজের বিবেককে মনুষ্যত্ব হারিয়ে ফেলবে। শাস্তি তাকে পেতেই হবে প্রিয়স্মিতা। আমি বলি সরকারের মৃত্যুদণ্ড দিতে, কিন্তু এ ধারায় মানুষগুলো কি সত্যি এত সহজে শাস্তি পায়? শাস্তি তো তারা ডিজার্ভ করে আরো অনেক কিছু, বন্দি কুঠুরিতে বন্দি করার মতো। অপরাধ অপরাধীর প্রাণ প্রত্যেকটা সেকেন্ডে মরণ যন্ত্রণায় ছটফট করবে, মৃত্যু ভিক্ষা চাইবে কিন্তু মরবে না, এমন শাস্তি তাদের প্রয়োজন। কিন্তু আইন আমাদের এই নৃশংসকতা হওয়ার অনুমতি দেয় না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ অপরাধ হলো মৃত্যু। আগ পর্যন্ত আমাদের মানুষ হিসেবে বেঁচে থাকতে হবে। আচ্ছা সেসব বুঝতেছি, কিন্তু কাল সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত রিক্সা আছে, খুব রিক্স। একটা উড়ো খবর পেয়েছি। কি খবর? জানি না কতটুকু সত্য, কিন্তু ছোট থেকে ছোট রিক্সও টার্মে ভয়ে সতর্ক হতে পারে। মানে বুড়ো গটিয়ে যায় প্রিয়স্মিতার। মানে খবর আছে নতুন কারো উদয় হয়েছে, কেউ একজন আছে যে এএসআর কে প্রোটেক্ট করার চেষ্টা করছে আপ্রাণ। আমাদের ডিজিটাল ফাইল হ্যাক করা হয়ে গেছে। সেটা আমাদের ভাগ্য যে সবকিছু অনেকগুলো কপি ছিল, না হলে কি হতো? ওয়ার্ডস হ্যাঁ কিছু বলতে গিয়ে থমকে গেল ইরফান। আচমকা শির দ্বারা ঠান্ডা স্রোত নেমে গেল তার। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে পেছনে কেউ আছে, একদম পিঠ বরাবর দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। কার উপস্থিতি টের পেল, সামান্য উত্তেজনা হলো ইরফানের। পেছন ফিরে তাকালো, অত্যন্ত সাবধানে টেবিলের ওপর থাকা গানটা খপ করে চেপে ধরতেই ঘামে ভেজা আঙ্গুলে রিভলভারটা ঠেকিয়ে লোহা ঢাকালো, বসলো। চোখের পলকে শুট করে দিল ইরফান। বিষয়টা দ্রুত ঘটতে বাতাসের পক্ষে ব্যাপারটা বোঝাটা মুশকিল, তবে আশ্চর্যজনকভাবে বুঝে গেল সামনের ব্যক্তিটি। পুরো কার্যক্রম হয়তো সময় লেগেছে 8 সেকেন্ড, তবে এই সময়ের মধ্যেই সামনের ব্যক্তিটি ঠিক ড্রাইভ করে নিয়ে সরে গেছে। টিগার চাপার সাথে সাথে বিকট আওয়াজে কেঁপে উঠল পুরো কক্ষ। কানের পর্দা ফাটানোর সেই শব্দ রেশ কাটাতে কাটাতে দূর থেকে কাচের ছোট অডিটোরিয়ামের গলির আঘাতে ভেঙে চুরমার। পানির অডিটোরিয়াম পানি তোরে ভেজে গেল তা। সেই স্বচ্ছ পানিতে খেলতে থাকা সোনালী রঙের মাছগুলো পানির অভাবে ছটফট করে মরছে। বাতাসে পোড়া বারুদের ভারী গন্ধ, পিনপত নীরবতা চারপাশে। প্রিয়স্মিতা অনবরত বলে চলেছে, হ্যালো হ্যালো, আর্তনাতে ভেসে আসছে। প্রিয়স্মিতা হয়তো গুলির আওয়াজ পেয়েছে, হয়তো উদ্বিগ্ন হয়েছে, সেদিকে সামান্যতম খেয়াল নেই ইরফানের। তার সমস্ত মনোযোগ এখন এসে ঠেকেছে সামনে হঠাৎ করে আসা উড়ন্ত আগন্তুকের উপর। ইরফান 1 সেকেন্ডও নষ্ট করলো না, বিদ্যুৎ গতিতে তেড়ে এসে সরান হয়ে চেপে ধরে অজ্ঞাত পরিচিত ব্যক্তির কপাল। ঠান্ডা নলটি সামনের ব্যক্তির ওপর প্রভাব ফেলেছে তা বোঝা গেল না। ব্যক্তি
ভীষণ মিনিস্ট্রিয়াল, চোখের মনি সরু। ইরফানের অভিজ্ঞতা পেশাদার আগন্তুকের পা পর্যন্ত তীক্ষ্ণভাবে দেখে নিল। মুখ ঢাকা কালো চাদরে, শরীরের গঠনে বাহ্যিক পুরুষ বলে মনে হলো না ইরফানের। তার মানে কোনো নারী। ব্যাপারটা মাথায় হিট করতেই বিন্দু বিন্দু ঘাম চলল তড়িৎ বেগে। আরো একটু সতর্ক হলো ইরফান। রিভলভার হাতের মুঠোয় আরো শক্ত করে চেপে ধরলো। টিগারে তর্জনী রেখে কৌতূহলী কণ্ঠে বলল, কে আপনি? আগন্তুক দু শব্দটি করেনি। পিনপত নীরবতার মাঝেই ভুতুরে ছায়ামূর্তি ন্যায় দাঁড়িয়ে রইল। ইরফান পুনরায় দাঁতে দাঁত চেপে শোধালো, কে আপনি? মুখ খুলুন। এবার আর কালক্ষেপণ করলো না মেয়েটা। মাথার ওপর থেকে চাদরটা টেনে সরিয়ে দিল। হাইপার এলইডি লাইটের উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠল মেয়েটার ফর্সা ত্বক। মুখের গঠন দেখে চিনে নিল ইরফান। হাতের বন্দুকটা ঢিলে হলো। প্রিয়স্মিতা। প্রিয়তা নীল চোখে মেয়েটা নীল চোখের কালো মণিতে এক অদ্ভুত দ্রুতি খেলে গেল। ইরফান ভুল সংশোধন করে দিয়ে বলল, ওহো, তনয় শিকদার প্রিয়তা। বিষময় চল ঝুলে এলো ইরফানের। সে কতটা বাকরুদ্ধ এবং অবাক। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কেন? দেখে ভীষণ অবাক হচ্ছেন বুঝি? সিনিয়র ইন্টেলিজেন্ট অফিসার মিস্টার ইরফান শেখ। মেয়েটার কণ্ঠে বরফ শীতল। এ তো হওয়ার কথা ছিল না। চরম ভাবনে পড়ে গেল ইরফান। এই মেয়েটা তো কতবার দেখেছে, প্রতিবার নিষ্পাপ পবিত্র মনে হয়েছে, অথচ এখন এই মুহূর্তে মেয়েটার চোখে মুখে যেন আগুন, অশুভ ছায়া। কি ভাবছেন অফিসার? আমি এখানে কিভাবে ঢুকলাম? ইরফান হতভম্ব মুখে জবাবের অপেক্ষা করলো না। প্রিয়তা নিজের ব্যঙ্গাত্মক হাসি হেসে জবাব দিয়ে দিল, আমি এখানে কিভাবে ঢুকেছি চিন্তা করে পাওয়া তো দূরের কথা, আপনি দুঃস্বপ্নে কল্পনাও করতে পারবেন না। কি বলতে চাও? তোমাকে কেমন রহস্যময় লাগছে? তুমি আসলে যেমনটা দেখাও তেমনটা না, না নাকি তুমি? চোখে রহস্যের হাসি ফোটালো প্রিয়তা, কণ্ঠে শিহরণ। স্পষ্ট জবাব দিল, জগতে জাতবীজ কলা, পাকলে কলা, চুলকায় গলা। অবশ্যই আমিও তেমনি, যেমন আমার রক্ত রক্ত পিচাসের বংশে জন্ম নিলে নিশ্চয়ই মহিষী নারী হব না। হ্যাঁ, আপনি আমায় ভুল চেনেননি। আমি তেমনি, আবার এমনও। সময় আর পরিস্থিতি অনুযায়ী সুইচ অন হতে হয়। ওয়েট, মানে কি এসব? তুমি এখানে কেন এসেছো? কি চাও আসলে? কি চাও? তোমার উদ্দেশ্য কি? ঠিক সেই উদ্দেশ্য যে উদ্দেশ্যে আপনি আমার বাড়িতে ঢুকেছিলেন। ইরফান হতভম্ব হলো। ধীরে ধীরে তাকে কথায় জালে ফাঁসিয়ে দিচ্ছে প্রিয়তা। কয়েক মিনিটের মধ্যে মাইন্ড ড্রাইভ হয়ে গেল ইরফানের। সে মুহূর্তে অন্যমনস্কতার সুযোগ দিল না প্রিয়তার চোখে। অন্যমনস্ক বিধায় ঘাপটি মেরে সরাসরি গিয়ে লাগলো। হাত ছিটকে গানটি ধরে ইরফান পড়ে গেল। তবে আঘাত ততটা তীব্র ও জোরালো ছিল না। তবে নিজেকে সামলানোর সুযোগ পেল না ইরফান। সে বুঝে ওঠার আগে বিদ্যুৎ গতিতে মাটিতে পড়ে থাকা বন্দুক কুড়িয়ে নিল প্রিয়তা। আটকে উঠল ইরফান। কিছু একটা বলতে যাবে অমনি আগেই নিঝুম কক্ষে ঠাস ঠাস করে দুবার শব্দ হলো। সাথে সাথেই আবারও মৃত্যুপুরীর মতো নীরবতা। চারপাশ জুড়ে কেবল ভারী একটা দেহ ধপাস করে নীরবতার মোটা চাদরে ঘুরিয়ে পড়ল টাইলসের মেঝেতে। মৃত দেহটার পাশে হাঁটু মুড়ে বসলো প্রিয়তা। নিথর লাশটার দিকে তাকিয়ে শূন্য নির্জীব কণ্ঠে বিড়বিড় করলো, তোমার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নেই, তোমাকে মারার কোনো উদ্দেশ্য ছিল না আমার, কিন্তু কি করব বলো? তোমার এই তুচ্ছ জীবনে থেকে আমার প্রিয় প্রণয় ভাইয়ের ভালোবাসা আমার কাছে অনেক বেশি মূল্যবান। কারণ কারোর জন্যই স্বার্থটা আমি ত্যাগ করতে পারবো না। তাকে ধরে রাখতে এত এত প্রাণ উৎসর্গ করে দিলাম। দ্বিধা নেই, সমাজে স্বার্থপর ভাবতে অসুবিধা নেই, তবে অসহায় যেন না ভাবে। অচেতন দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে চারদিকে পরখ করলো প্রিয়তা। চট করেই থেমে গেল, উঠে দাঁড়ালো। এই অবধি পৌঁছাতে তার অনেক হ্যাপা পোহাতে হয়েছে। এখন টাইম মিশন কমপ্লিট করা। প্রিয়তার হাতে রিভলভার দিয়ে তাকাতে একটা কিছু ভাবলো। ঘাড় কুচিয়ে তাকাতেই ঘরে চার কোণে লাগানো সিসিটিভি ক্যামেরায় লাল আলো দিকে। তাতেই যেন বন্দুকটা দিয়ে কপালে নিচে আলতো করে বাড়ি মারল প্রিয়তা। ঠোঁটের এক ফালি হাসি ঝুলল। চারটা চোখে এখনো দেখছে প্রিয়তাকে। তুই কিভাবে ওদের ইগনোর করে চলে যাচ্ছিলি? মুখের কথা ফুরিয়ে গেল প্রিয়তার। আচানক ঠাস ঠাস করে বিকট আওয়াজে গুলি করে উড়িয়ে দিল চারটি ক্যামেরায়। ছো মেরে টেবিলের ওপর থেকে ল্যাপটপ তুলে নিল প্রিয়তা। কন্ট্রোল রুমে গিয়ে দ্রুত সিসিটিভি ক্যামেরার ফুটেজ হার্ড ডিস্ক বের করে নিল। সবকিছু যেন পথে এসেছিল সেই পথে পালাতে। পেছন থেকে পরিচিত কণ্ঠ শুনে তো দাঁড়িয়ে পড়লো প্রিয়তা। পা দুটো সেটে গেল মেঝের সাথে। আর এক পাও বাড়ালে ভুলে যাব তুই আমার বোন। তখন
সেকেন্ড লাগবে না তোর সমস্ত জড়ি জড়ি থামিয়ে দিতে। তাই থাম, বাধ্য করিস না আমায়। প্রিয়তা নিজের নাক নল তাক করলো তীরের ফলার ন্যায়। কথাগুলো ছুড়ে দিল প্রিয়স্মিতা, একদম পাথুরে কণ্ঠ স্বরে, আবেগের বিন্দু ছিটেমোটা নেই। প্রিয়তা ধীরে ধীরে ঘুরে তাকে সরাসরি চোখ রাখলো প্রিয়স্মিতার চোখে, দু চোখে শপথধারী নীল চোখ যেন ভয়ঙ্কর সংঘর্ষে নেয় একে অপরকে বিদ্ধ করছে। প্রিয়তার পিঠ দেখিয়ে পালিয়ে গেল না, বরং লক্ষ্য করে দেখা যায় তার ফ্যাকাশে চোখের কোণে যেন কুটিল হাসি রেশ হিসেবে এবার যেহেতু তুলায় থাকলো। সবার আসল রূপ যেন হয়ে গেছে। প্রিয়তা এক পা দুপা করে এগিয়ে প্রিয়স্মিতার সম্মুখে তার তাক করা বন্দুকটা দিকে ইশারা করে মৃদু হেসে বলল, ওটা ধরতে পারার অহংকার আমাকে দেখিও না। আমার ধমনীতেও ওই একই রক্তের স্রোত বয়ে চলেছে যা তোমার বইছে। বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল, তাকিয়ে রইল প্রিয়স্মিতা। তার চোখের পলক পড়া স্থির হয়ে গেল, কণ্ঠে চরম বিশ্বাসঘাতকের সুর। অবিশ্বাস নিয়েই অনবিলভাবে, তোকে আমার বড্ড অচেনা লাগছে প্রিয়। ভেরি সিম্পল। মানুষ চেনা তো সহজ না, দেওয়ালের পিঠ ঠেকে গেছে আমার। মানুষ যখন নিজের জীবন বাঁচানো তাগিদ অনুভব করে তখন পরিবর্তনগুলো চোখে পড়ার মতোই হয়। আই অ্যাম হাইলি ইমপ্রেস। বড় বড় ফিলোসফির কথা ভালোই শিখেছিস। কুয়োর ব্যাঙ অবশেষে বুঝি দিগন্তের সন্ধান পেল। কুয়োতে তো সুখেই ছিলাম বেশ, কিন্তু সুখ আর থাকতে পারলাম কই। সেই তো খানদানি নোংরা ডোবায় পা চুবাতেই হলো। ভারী একটা দীর্ঘশ্বাস পেল প্রিয়তা। প্রিয়স্মিতা, এই পুরো ব্যাপারটা একটু হজম হচ্ছে না। তুই এখানে ঠিক কি করছিস বলতো? যেটাই নিতে এসেছি, যেটা তুমি উপস তোমরা সবাই মিলে চুরি করেছো। হোয়াটস রাবিশ! কি চুরি করেছি আমরা? কপাল কুঁচকে যায় প্রিয়স্মিতার। এই তো, এই যে এটা। হাতে ল্যাপটপটার দিকে তাকে ইশারা করলো প্রিয়তা। ল্যাপটপ হাতে, ইরফানের অফিসিয়াল ল্যাপটপ দেখে বিস্ময় হয়ে গেল প্রিয়স্মিতা। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। হঠাৎই উত্তেজিত হলো প্রিয়স্মিতা। কপালে হাত ঠেকে ল্যাপটপটা জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা উদ্যত হতেই চেঁচিয়ে বলল, তুই এটা কোথায় পেলি? এটা দে আমাকে। স্যার, স্যার আপনি কোথায়? নেই তোর স্যার অর্থাৎ সিনিয়র অফিসার আল্লাহ তাআলার কাছে পাঠিয়ে দিয়েছি। যতই চেঁচিয়ে রাখিস না কেন কোনো লাভ হবে না। মুখখানে একদম ইনোসেন্ট করে জবাব দিল প্রিয়তা। ভাবখানে এমন যেন মস্করা করছে। কিংকর্ত বিমূঢ় হলো প্রিয়স্মিতা। কি বললো? রুমে পা রাখতে বিভৎস হলো, পুরো শরীর শিউরে ওঠে প্রিয়স্মিতার। পায়ে রক্ত যেন জমে গেল। গলা ফাটিয়ে আর্তনাদ করে ডেকে উঠলো, ভাইয়া! আপনজনকে হারানোর ব্যথায় বুক ফেটে যাচ্ছে তার। খুব কষ্ট হচ্ছে আপু। অথচ এই তুমি চেয়েছিলে আমি যেন আমার আপনজনকে হারাই, যাকে ব্যতীত আমি এক মুহূর্ত কল্পনা করতে পারি না। হিপনোক্রেসিস একটা সীমা থাকা উচিত বল। প্রিয়তা থেকে তীব্র ঘৃণা ভরে দৃষ্টিতে ছুড়ে তাকালো প্রিয়তা। ঘাড় ঘুরিয়ে রক্তচক্ষুতে তাকাইয়ে নিক্ষেপ করলো প্রিয়স্মিতার দিকে। উন্মাদের ন্যায় তেড়ে গেল প্রিয়তার দিকে। প্রিয়তার বাহু চেপে ধরে কর্কশে চিৎকার করলো, অমানুষের সাথে ঘর করতে করতে তুই অমানুষ হয়ে গেছিস। কিভাবে পারলি ভাইয়াকে মারতে? তুই দেশের এত বড় একটা উজ্জ্বল নক্ষত্রকে ধুলোয় মিশিয়ে দিতে পারলি কিভাবে? প্রিয়স্মিতাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল প্রিয়তা। গলা ছিঁড়ে বেরিয়ে এলো প্রচন্ড হাঁকার মেশানো চিৎকার। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, একদম পাগল হয়ে গেছি। একেবারে খারাপ হয়ে গেছে আমার মাথা। তোমরা আমাকে পাগল বানিয়ে দিয়েছো। পহেলিকার কথা না হয় বাদই দিলাম, কিন্তু তুমি আমার জীবনে বড় বোন হয়ে আমার সাজানো জীবনটা ধ্বংস করার জন্য কিভাবে উঠে পড়ে লাগতে পারো আপু? কখনো ভাবিনি তুমি এমন করবে। আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তোমায়, তার বিনিময়ে তুমি। এটা আমার দায়িত্ব প্রিয়। তুই একটা ভুল মানুষের মোহে অন্ধ হয়ে গেছিস। দিনের পর দিন পৈশাচের ঘর করছিস। নিজেকে নারী বলতে লজ্জা করে না তোর? নিজে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের অপরাধের আড়াল করলি কিভাবে? আয়নায় নিজের দিকে তাকাতে পারিস? লজ্জা লাগে না তোর? তোর কি উচিত ছিল না অপরাধীকে শাস্তি দেওয়ার? কিন্তু তুই এগুলো কি করলি? একদম একটা কথাও নয়। আমার প্রণয় ভাইয়ের সম্বন্ধে কোনো মন্তব্য করব না, আমি শুনবো না। কতটুকু চিনো তুমি তাকে? আমি চিনি। কি জানো তুমি তার সম্বন্ধে? আমি জানি। আমার প্রণয় ভাই খারাপ ছিল না, স্বেচ্ছায় সে অন্যায় করেনি, তাকে সবকিছুর জন্য বাধ্য করা হয়েছে। সে পাপী না। আমার প্রণয় ভাই খারাপ না। তোর চোখে মোহের জাল পড়ে আছে প্রিয়তা, কিন্তু তুই তোর একজনের সুখের জন্য গোটা দুনিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারিস না। স্যারকে আমি ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না। আমি বেঁচে থাকতে আমার প্রণয় ভাইয়ের এতটুকু ক্ষতি আমি হতে দিব না। সাফ কথা। তাহলে তোকে মরতে হবে। আমারও সাফ কথা। আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করলে তোকে রাস্তা থেকে জাস্ট সরিয়ে দিব। চারপাশের পরিবেশ উন্মাদ ভারী হয়ে ওঠে। দুবনের চরম মনস্তুতিতে উত্তেজনায় বিস্ফোরিত। দুজনের মধ্যে মারাত্মক আগ্নেয়াস্ত্র
তীব্র কথার কটাকাটিতে এক পর্যায়ে রাগের চরম মাথায় আচানক শুট করে দিল প্রিয়স্মিতা। প্রিয়তা ব্যাপারটা পুরোপুরি বুঝে উঠতে পারল না। চোখের পলকে বুলেটে এসে বুকে বিঁধে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই বাতাসে ভেসে আসা বড়সড় শক্তপোক্ত হাত নিজেই টেনে ধরে সরে নিল। তাল সামলাতে প্রবল উচ্ছ্বাসে পড়ল প্রিয়তা। প্রিয় নীরে গুলিটা প্রকণ্ঠ আঘাতে ধরে ফ্লাওয়ার ভাসকে চূর্ণ হতেই নিজের কাণ্ডে নিজে থমকে গেল প্রিয়স্মিতা। সেটা কি করেছিল? একটু হলেই তো কম। কথাটা ভাবতেই বুক কেঁপে ওঠে প্রিয়স্মিতার। প্রিয়তার তড়িৎ বেগে পাশে তাকাতেই সে পরিচিত সেই সুবাসে আর পরিচিত বুকের গ্রান পেতে পিলে চমকে ওঠে প্রিয়তার। ঝট করে মাথা তুলে ওপরে তাকাতেই প্রণয়ের রক্তিম উজ্জ্বল চোখের দৃষ্টিতে মুখোমুখি হলো। সেই চোখের মনিতে তীব্র দৃষ্টিতে ভৎস প্রিয়তা। আক্রোশে তোপে প্রণয়ের হাতের মুঠো শক্ত করে চেপে ধরে আঙ্গুলে সাদা হয়ে আছে। প্রণয় ভাই, আমি আসলে। প্রিয়তার কথা শেষ না হতেই ঠাস করে একটা বিকট শব্দ হলো। পুরুষালী হাতের কঠোর চাপটে বাতাস জমে গেল। মাথা চক্কর দিয়ে উঠল প্রিয়তার। নীল চোখে তাকাতেই পানিতে টইটুম্বর। জীবনে প্রথমবারের মতো, হ্যাঁ বিশ্বাস হলো না, তার জীবনে প্রথমবারের মতো তার গায়ে হাত তুলেছে তার প্রণয় ভাই। জীবনে তো কম ভুল ত্রুটি করিনি প্রিয়তা, কম তো জ্বালাসনি, কত উত্তপ্ত করেছে, কোনোদিনও তো একটা ফুলের টোকাও দেয়নি। বুকে আড়াল করে লিখেছিল এই লোক, তাহলে অথচ আজ। রাগে থরথর করে কাঁপছে প্রণয়। চোখ দুটো তার ভয়ঙ্কর রকমের লাল। চোখের কোণায় জমে উঠেছে উষ্ণ রক্তের আভা। মুখ দেখে মনে হচ্ছে বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করেছে, না হলে হয়তো আরো খান দশেক চর মেরে বেয়াদবের দাঁত কটা ফেলে দিত। জানোয়ার বাচ্চা, তোকে কে বলেছিল তো পাকনামি করতে? হ্যাঁ, এখন যদি কিছু হয়ে যেত, আমি যদি আর 1 সেকেন্ড পরে আসতাম, যদি গুলিটা শুধু তোর বুকের হৃৎপিণ্ডে লেগে যেত, কি করতাম আমি? নিঃশ্বাসের গতি বেগতিক অসামাল হয়ে গেছে প্রণয়ের। পুরুষালী ধর্মকে তোরে পুরো ঘটে কেঁপে ওঠে, সাথে থরথর করে কেঁপে ওঠে প্রিয়তা ও প্রিয়স্মিতা। এত বিকট ভয়ঙ্কর ধমক তার আগে কোনোদিন শোনেনি। মুহূর্তে প্রিয়তার নরম শরীর প্রচন্ডভাবে শক্ত করে চেপে ধরে প্রণয় নিজের বুকের সাথে। দম আটকে প্রণয়ের বুকে পড়ে রইল প্রিয়তা। গলাটা জ্বলছে ভীষণ, সাথে বুকের ভেতরের অনুভূতির জোয়ার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রণয়ের বুক থেকে মাথা তুলে কাঁধে মুখ গুজে দিল সে। আর ঠিক তখনই সতর্ক চোখে দেখতে লাগলো প্রিয়স্মিতার ছটফট করার গতিবিধি। প্রিয়স্মিতার হাবভাব একদমই ভালো না। এএসআরকে জীবত ধরতে না পারলেও তাকে এনকাউন্টার করার নির্দেশ আছে। প্রণয় তো উন্মাদ, নিজের খেয়ালে মগ্ন, অথচ প্রিয়স্মিতা নীরবে নিখুঁত প্রস্তুতি নিচ্ছে প্রণয়ের পিঠটা গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার। প্রিয়তার এমন মনোভাব ঘৃণায় বিষে উঠল প্রিয়তা। সে কোনো ন্যায় নীতি বোধ করলো না। এই দুনিয়ায় তার একটিমাত্র মানুষ ছাড়া আপনার কেউ নেই। প্রিয়স্মিতা তককে তককে থেকে প্রণয়কে শুট করায় উদ্যত হলো। প্রিয়স্মিতা যখন নিজের নিশানা ঠিক করতে ব্যস্ত, ঠিক তখনই 1 সেকেন্ডের ব্যবধানে পাশা উল্টে গেল প্রণয়ের পেছনে। পাশ থেকে বিদ্যুতের গতিতে ঠাস ঠাস করে দুটো গুলি সোজা প্রিয়তার বুকে গিয়ে প্রিয়স্মিতার বুকে ঠুসে দিল প্রিয়তা। এই মুহূর্তের হামলার বিন্দুমাত্র প্রস্তুত ছিল না প্রিয়স্মিতা। বিধায় সরে যাওয়ার সুযোগ পেল না। বুক ছিদ্র হয়ে উষ্ণতা যা রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসতেই হাত থেকে গানটা পড়ে যায় প্রিয়স্মিতার। চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে। গুলির বিকট শব্দে চৈতন্য ফিরে প্রণয়ের। চমকে উঠে সে ফিরে তাকাতেই প্রিয়স্মিতার পানে ততক্ষণে মাটিতে লুটে পড়েছে মেয়েটা। আপনজনের হাত থেকে পাওয়া মৃত্যুর স্বাদ বুঝি এতই তিক্ত হয়, তা আগে জানা ছিল না প্রিয়স্মিতার। পা দুটো থমকে গেল প্রণয়ের। নাকে এসে লাগলো সদ্য বন্দুকের নল থেকে বেরিয়ে আসা রাসায়নিক বারুদের কড়া গন্ধ। শরীর থেকে ভারী রক্তক্ষরণ হচ্ছে প্রিয়স্মিতার। মুখ থেকে লহু বেরোচ্ছে, চোখ উপচে কালচে হয়ে গেছে প্রিয়তার। হাতের মুঠোয় তখনও কালো বন্দুকটা ধরে আছে, যেটা মাত্রই সে নিজেই যমজবোনকে হত্যা করেছে। বন্দুকের নল দিয়ে হালকা ধোঁয়া উঠছে। প্রিয়তার আর কোনো তাড়াহুড়ো দেখা গেল না। এটা কি করলি জান? ও তো নিজের বোন, পরোয়া করি না, শুধু আপনি থাকলে চলবে, আমার আর কিছু লাগবে না। প্রণয়ের ভেতরটা হু করে কেঁদে ওঠে। প্রিয়তার নরম গল বে বড় বড় দু হাতের আলতে করে ধরতে আকুতি কণ্ঠে বলে, তুই এমনটা হোস না জান, তুই আমার জান, রক্ত মাংসের তৈরি না, মাখনের তৈরি। নিজের হাতে বড় করার যত্ন গড়ে তোলা, তুই এমনটা হলে হৃদয়ে মানাতে পারি না। প্রিয়তার চোখে জল থই থই করছে। প্রিয়তা প্রণয়ের হাতের ওপর হাত রাখে। হঠাৎই ভেঙে পড়া প্রিয়তা প্রণয়ের বুকে মুখ গুজে ডুকরে কেঁদে উঠে বিলাপ করে। আমি আমার বোনকে মারতে চাইনি প্রণয় ভাই, কিন্তু কি করতাম, ও আপনাকে মারতে নিয়েছিল, আমি কিছু বলিনি, কিন্তু আপনাকে মারলে আমি সব সহ্য করে নিব।
আচ্ছা, আর কেঁদো না বাচ্চা, চিন্তা করবে না প্রণয় ভাই, ভাগ্য ভালো থাকলে বেঁচে যেতে পারে। গুলিটা অনেক মেপে ঝুঁকে চালিয়েছি, ওকে আমি কবে মেরে ফেলতাম, কিন্তু কষ্ট হয় তো বলুন। প্রাণে মেরে ফেললে বুকে টান লাগে। মুখটা মলিন প্রণয়ের। প্রিয়তার ভেজা চোখের পাপড়িগুলোতে অশ্রু ছুঁয়ে দিল, পরম আদরে শুষে নিল অশ্রু জল। পাগলি মেয়ে, এভাবে কিছু আটকানো সম্ভব না, আমার কথাটা মান। রেগে যায় প্রিয়তা, প্রণয়ের হাত ছাড়ানোর জন্য ছটফট করে। ছাড়ুন আমাকে, রাগ করিস না, বস তুই। বাকি কথা সম্পন্ন হলো না প্রণয়ের। টুংটাং করে মেসেজের শব্দে ভরে গেল চারপাশ। দুজনেই ফোনে এক নাগাড়ে নোটিফিকেশন আসতে কিছু অবাক হলো প্রণয়। প্রিয়তা একে অপরের মুখ চাচ্ছি করলো। নিজের ট্রাউজারের পকেট থেকে ফোন বের করতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে ঝড়ের বেগে নোটিফিকেশনের বন্যা বয়ে যাচ্ছে। আইফোন হ্যাক হওয়ার জোগাড়। প্রিয়তার বিস্ময়ে অন্ত রইল না। আবার কোন নতুন ঝড় এসেছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করতেই চোখ উপসে পড়ল। ইটস আপ, ASR উইল ফিনিশ টুমোরো অ্যান্ড দেন ইউ উইল মাইন। ওদের দুজনকে মেরে ফেলেছো তো কি হয়েছে? সব চাপা দিয়ে ফেলেছো, বড্ড বোকা নারী। এসব কি চাপা দেওয়ার জিনিস? আর ওরা মরে গেছে তো কি হয়েছে? আমি নিজ দায়িত্বে সম্পূর্ণ কাজটা সম্পন্ন করে দিলাম। বেচারা অনেক কষ্ট করেছিল জোগাড় করতে, সব তো আর পানিতে ফেলে দিতে পারি না। লেখাটুকু পড়ে যেন শ্বাস আটকে আসলো প্রিয়তার। পা দুটো যেন আচানক আবেশ হলো। হাঁটুর বল সম্পূর্ণ হারিয়েছে, নার্ভসগুলো যেন কার্যক্ষমতা হারিয়েছে। ধপ করে পড়ে যেতে নিতে শক্তপোক্ত দুহাত ধরে ফেললো, চাপটে নিল নিজ বুকে। বলেছিলাম না এভাবে আটকাতে পারবে না। না না না, এটা হতে পারে না। প্রিয়তা কাঁপা কাঁপা আঙ্গুলে ফেসবুক ক্লিক করতে মাথায় যেন মস্ত বড় আকাশ ভেঙে পড়লো। পায়ে নিচের জমির মুহূর্তে সরে গেল, ফোনটা খসে গেল হাত থেকে। কিছু হয়নি, এই তো দেখ আমি আছি। এত ভয় পাস না তুই, শান্ত হ, চুপ হ। চুপ করে আমার বুকে কান পাত, মন দিয়ে শোন। আমার হৃৎপিণ্ড চলছে এখনো, ধক ধক করছে। এই দুঃখপোকনের মধ্যে দিয়ে নামটা শুনতে পাস, শুধুই তোর। আমি কি তোকে ছেড়ে যেতে পারি প্রণয় ভাই? প্রণয়ের গলা জড়িয়ে চিৎকার করে ডুকরে কেঁদে ওঠে প্রিয়তা। কাঁদতে কাঁদতে মেয়েটার দম আটকে আসা জোগাড়, শরীরটার সবটুকু জোর খাটিয়ে এত শক্ত করে চেপে ধরছে প্রণয়, যেন সামান্য ছাড়া পেলে মিলিয়ে যাবে। প্রিয়তার উষ্ণ চোখের পানিতে চুপ করে ভেসে যাচ্ছে প্রণয়ের শার্টের বুকের অংশটুকু। ইতিমধ্যে বুকের ভেতরে নরম অংশটুকু টান টান অসহ্য ব্যথার দহনে। সে জানে সে মিছে সান্ত্বনা দিচ্ছে তার প্রাণ পাখিকে। তার গল্প ফুরিয়ে এলো বলে অন্তিম অধ্যায়ের সূচনা মুহূর্তেই সমাপ্তি খুব নিকটে দাঁড়িয়ে। নিজেকে হারাতে ভয় পায় না প্রণয়, কিন্তু সে না থাকলে একে কে সামলাবে এই ভয়, এই মায়া, এই পাখিকে? ফোনটার স্ক্রিন এখনো চলছে। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। সব জায়গায় ট্র্যাকিং নিউজ ফিড, কেবল একটা ASR এর ফেস্টিভ্যাল। গ্লোবাল বিজনেস আইকন PS গ্রুপের অনার বিশিষ্ট বিজনেসম্যান আবাসিকদের প্রণয় কুখ্যাত অপরাধী ASR ফাইল। এর মধ্যে গোটা কয়েক ডকুমেন্ট পাবলিশ হয়েছে, যেটা অসংখ্য ভিডিও ভর্তি। প্রত্যেকটা কুকর্মের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। ওপেন টার্মিনিং, চাইল্ড ট্রাফিকিং, অর্গান ট্রাফিকিং, সবটার ফোল্ডে একটা ইনোসেন্ট। পুরোটাই দেখা যায় না, প্রত্যেকটা ছবি ভিডিও HD কোয়ালিটির। এই ডকুমেন্টের নাম দেওয়া হয়েছে দ্য ফাইলস লিডার। এছাড়াও এ মান এমন সব নৃশংস ভিডিও আছে যেটা মানুষের দেখতেই পুরো শরীর কাঁপিয়ে দেবে। প্রত্যেকটা অবৈধ লেনদেনের নথি, প্রত্যেকটা চুক্তি কি নেই, কারণ 25 মিনিটের মধ্যে দুনিয়ায় পুরো তোলপাড় শুরু হয়ে গেছে। স্প্রেটিন ফাইল এর থেকে দ্রুত ভাইরাল হয়ে গেছে। এবার শুধু বিক্ষোভ। 5 মাস পর